দর্শক, আ বেশ কয়েকটা লিগ্যালি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। আ সেগুলো সবই শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। এখন বিষয়গুলো যেহেতু লিগ্যালি সিগনিফিক্যান্ট এবং আইনি অনেক বিষয় আছে এখানে। তো বিষয়গুলো একটু জটিল, কিন্তু আমি চেষ্টা করব যতটা আ স্বাভাবিক মানে সাধারণভাবে সম্ভব, সহজভাবে সম্ভব সেটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য। তো ১ম এ শুরু করি যে ৩০ জুলাই ভারতের লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটা হালনাগাদ বা ফলো আপ প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে জানানো হয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা করে দেখছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে সংকট বা জীবনের ঝুঁকিতে থাকা মানুষকে আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি এবং মানবিক ঐতিহ্যের অংশ। একই সঙ্গে ভারত আবারও বলেছে তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই ধরনের বিষয়ে মানবিকতা, আইন এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রেখে চলারও সুপারিশ করা হয়েছে। এখন দর্শক, এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই আমরা দেখছি যে এই যে আমরা গতকালকে থেকেই দেখছি যে ইউনূস, এনসিপি গং যেটা আছে, বিএনপি, জামাত রাজাকার চক্র এবং তাদের সমর্থকদের মধ্যে এক ধরনের ব্যাপক উদ্দীপনা আমরা খেয়াল করছি। এদের অনেকেই দাবি করছেন ভারত নাকি শেখ হাসিনাকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না। তো দর্শক, সেই বিষয়ে একটু বলি। উম আমি একটু স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। একটা জিনিস ১ম এই মনে রাখবেন দর্শক, যত কথাগুলো শুনছেন যে সাউন্ড বাইট যা আসছে চারদিক থেকে, একটা জিনিস মনে রাখবেন। এটা যা ভারত বলেছে, গতকালকে যেটা রিপোর্টেড হয়েছে, এটা কিন্তু ভারতের নতুন কোনো অবস্থান নয়। এই যে মূল প্রতিবেদন, যে প্রতিবেদনটা নিয়ে এত কথা, সেই মূল প্রতিবেদনটি কিন্তু তৈরি করা হয় ২০২৪ থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এবং ১ম এটা প্রকাশিত হয় 4th অগাস্ট 2025, ২০২৫ এর ৪ই আগস্ট। ৩০ জুলাই ২০২৬-এ যে প্রতিবেদনটি লোকসভায় উপস্থাপন করা হয়েছে, সেটা মূলত মূল প্রতিবেদনের ভিত্তিতে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে তারই একটা হালনাগাদ বা ফলো আপ রিপোর্ট কিন্তু দর্শক। ঠিক আছে? এইটা আমাদের বোঝার জন্য খুবই জরুরি। অর্থাৎ ভারত সরকার এখানে নতুন কোনো নীতি ঘোষণা করেনি। তারা আগেও যা বলেছিল এবারও মূলত সেটাই আবার বলছে। তারা এই প্রতিবেদনের কারণে নতুন কোনো পরিবর্তন ঘটাবে বা ঘটতেছে এরকম কোনো কিছু বলার কোনো সুযোগ দর্শক নেই। এটাও মনে রাখা দরকার যে শেখ হাসিনা গত ২ বছরে ভারতে বসে কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলন করেছেন? পরিচালনা করেছেন? করেননি। এমন কোনো ইচ্ছার কথাও কিন্তু তিনি জানাননি। বরং তিনি এই সময় কি করেছেন? তিনি এই সময় দলকে পুনর্গঠিত করেছেন। বাংলাদেশের মানুষকে আসলে ২০২৪ এ কি ঘটেছিল সেটা বুঝতে দিয়েছেন। এর মূল পিছনে মূল চক্রান্তকারী কারা সেটা কিন্তু ধীরে, ধীরে এক ধরনের উদ্ঘাটন করেছেন এবং দেশটা যে তাকে ছাড়া কতখানি অচল সেটা বাংলাদেশের মানুষকে হাড়ে, হাড়ে অনুধাবন করতে দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। তো ২০২৪ থেকে, মানে যখন থেকে এই রিপোর্ট তৈরি হচ্ছে তখন থেকেই কিন্তু তিনি এইসব কাজগুলো যেগুলো আমি বললাম সেগুলো করে আসছেন এবং ভারত তাতে কোন রকমের বাধা দেয়নি এবং এখনো নতুন করে তাই বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সম্প্রতি শেখ হাসিনা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন, যেটা আমরা খুব ধারাবাহিকভাবে ফলো করছি। প্রতিটি প্রোগ্রামে আমরা মানে আপডেট দিচ্ছি আপনাদেরকে যে কি ঘটছে সেটাকে কেন্দ্র করে। এই ঘোষণার পর থেকে উনি ফিরবেন, এই ঘোষণা করার পর থেকে আমরা রাজাকার জঙ্গিদের যে প্রতিক্রিয়া দেখছি বাংলাদেশে, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। মানে একজন নেত্রী, তাকে যার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়ে গেছে, যার পুরো কার্যক্রম যারা মানে দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই মানুষটিকে যে এই রকমের ভয়, মানে সমস্ত ধরনের প্রশাসন, পুলিশ, মিলিটারি সবকিছু সাথে নিয়ে, এই জঙ্গি বাহিনীকে সাথে নিয়েও যে কেউ এই পরিমাণ ভয় করতে পারে একজন মানুষকে, সেটার মানে একটা উ উ উ উদাহরণ হচ্ছে এখন বাংলাদেশে আমরা যা দেখছি সেটা।
তো এরই প্রতিক্রিয়া মানে এটি ধারাবাহিকতায় একটা ৩০ জুলাই আমরা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের কথা শুনতে পেলাম। তিনি বললেন, "শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের কর্তৃত্ব দিয়েছে আমরা সেই কর্তৃত্বই প্রয়োগ করব।" অর্থাৎ তিনি আসলেই তাকে গ্রেপ্তার করে ফেলা হবে। এটা এক ধরনের উনাকে ভয় দেখানো যে, "আইসেন না প্লিজ। আসলেই কিন্তু আপনাকে আমরা গ্রেপ্তার করব" টাইপের কথা। উনারা তো আ আমার ধারণা উনি শেখ হাসিনাকে চেনেন। তারপরে উনি এখন আর কি করবেন? উনার মন্ত্রিত্ব রক্ষায় তো এই ধরনের কথা বলতেই হবে। তো উনি বলেছেন। তো আজকে আলী রিয়াজের লেখা সেই যে কুখ্যাত আলী রিয়াজ সাহেব তার লেখা একটা আ প্রতিবেদন প্রকাশিত হয়েছে 'প্রথম আলোতে'। তো সেটা আমি আসলে পড়ছিলাম আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো লেখাটা আলী রিয়াজের লেখাটা শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া নিয়ে। তো সেখানে আলী রিয়াজ সাহেব বাংলাদেশ ভারত প্রত্যর্পণের চুক্তির বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে শেখ হাসিনার দেশে ফেরা নাকি মূলত ভারতের সিদ্ধান্ত এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। আমি লেখাটা পড়তে হাসছিলাম আসলে। মানে হয়তো নরমাল সার্কামস্ট্যান্স আমি হয়তো মানে এটা দুঃখের বিষয় কিন্তু এটা মানে এত হাস্যকর মানে লাইনে এমন হাস্যকর যে এটা পড়ে মানে হাসা ছাড়া আর কিছু করার নাই। এখন দর্শক আলী রিয়াজের মূল সমস্যা হলো তার যা কাজ না তিনি সেটা করতে যান। তিনি সংবিধান বিশেষজ্ঞ নন। তবু তিনি গিয়েছিলেন সংবিধান সংশোধন করতে। তো ফলাফল কি ছিল? ফলাফল ছিল জুলাই সনদ নামে সেই অশ্বডিম্ব। আপনারা সবাই সেটা জানেন। তো তিনি আইনেরও লোক নন। তারপরেও আজকে তিনি গেছেন আইনের বিশ্লেষণ করতে। সেটার ফলাফল হলো আজকের গাঁজাখুরি এই প্রতিবেদন। তো সবচাইতে বড় সমস্যা অ্যা উম উনার উনার লেখাটার সেটা হচ্ছে আমি যেটা দেখলাম যে তিনি প্রত্যর্পণ মানে এক্সট্রাডিশন এবং স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ মানে ভলান্টারি রিটার্ন অ্যান্ড সারেন্ডার এই দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি কিন্তু বিষয়। সেই দুটিকে সম্পূর্ণ গুলিয়ে ফেলেছেন। আ তো এই দুটি বিষয় তো এক না। তো জনাব আলী রিয়াজ আপনি দয়া করে আপনি পলিটিক্যাল সায়েন্স এর মানুষ। আপনি সেখানে মনোনিবেশ করেন। যেটি আপনার বিষয় না, যেটি আপনি বোঝেন না, সেটি আপনার বলতে যাওয়ার তো দরকার নেই। আ দর্শক মানে আমার কাছে রিপোর্টটা পড়তে মনে হচ্ছিল যে উনার মানে একেবারে স্কুল কলেজের বাচ্চারা যেরকম একটা আইনকে জাস্ট স্টেপ বাই স্টেপ লিখে যায় সেরকম। আর যে বিষয়গুলো নিয়ে উনি খুব বেশি জানেন না সেগুলো নিয়ে উনি এক লাইনে শেষ করেছেন। অথচ যেগুলো ছিল অত্যন্ত সিগনিফিক্যান্ট কথা আসলে। কিন্তু উনি ওগুলো ওনার ধারে কাছে উনি যান নাই। এখন মনে হচ্ছিল যে উনি নানানভাবে লেখাটার মাধ্যমে বারে ফুটে উঠছে যে আকুতিটা সেটা হচ্ছে যে দয়া করে ভারত প্লিজ শেখ হাসিনাকে ফেরত পাঠিয়েন না। হ্যাঁ, উনি প্রচন্ড ভয়ে আছেন। এটা বোঝা যায় লেখাটা পড়লে। তো যেরকম বলছিলাম দর্শক যে তিনি প্রত্যর্পণ মানে এক্সট্রাডিশন এবং আদালতে আত্মসমর্পণ এইটা ভলান্টারি রিটার্ন এই দুটাকে উনি কিন্তু গুলিয়ে ফেলেছেন। দুটা বিষয় একদমই এক না। প্রত্যর্পণ প্রয়োজন হয় তখন যখন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের কাছে কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে জোরপূর্বক হস্তান্তরের মানে কম্পালসরি ট্রান্সফার এর অনুরোধ করে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজে ফিরতে চাইছেন না। তাকে ফিরিয়ে আনার জন্য একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের সহযোগিতা চাইছে। এটা হচ্ছে প্রত্যর্পণ। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করবেন, তাহলে সেটি কিন্তু প্রত্যর্পণ নয় দর্শক। সেই ক্ষেত্রে অন্য রাষ্ট্রের কাছ থেকে তাকে হস্তান্তর করার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আ তিনি নিজেই বাংলাদেশের বিচার ব্যবস্থার অধীনে আসতে চাইছেন। প্রকাশ্য ঘোষণা দিয়ে আসতে চাচ্ছেন। তো এই মৌলিক পার্থক্যটা আলী রিয়াজ হয় বোঝেননি অথবা বুঝতে চাননি ভয়ে। আমার কাছে তাই মনে হয়েছে। তো তিনি লিখেছেন, কি লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই। যেহেতু তিনি মানে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন, সেহেতু হাসিনার মানে বেয়াদব কতখানি চিন্তা করুন যে তিনি শেখ হাসিনাও বলছেন না, তিনি হাসিনা করে কথা বলছেন। মানে অসভ্য একটা লোক। আ তো সেই উনি বলছেন যে সেহেতু হাসিনার বাংলাদেশে আসার বিষয়টি ওই আইনের আওতায়ই নিরূপিত হওয়ার কথা। তিনি আরো লিখছেন, এটা ইঙ্গিত দেয় যে ভারত আশ্রিত শেখ হাসিনা কি করবেন সেটা তাঁর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল নয়। এবং শেষে তিনি উপহার-সংহার টেনে বলছেন, ফলে হাসিনা একাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এমন মনে করার কোনো যৌক্তিকতা নেই। দর্শক
মানে এখানেই না বিশ্লেষণটা মানে বিয়ন্ড হাস্যকর হয়ে ওঠে। মানে বিজার রিয়েলি। আ কারণ শেখ হাসিনা গত কয়েক সপ্তাহে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছেন যে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তো রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারটা যেটা আমরা আগেও কভার করেছি, তারপর এখানে আরেকবার বলছি। তো শেখ হাসিনা বলেছিলেন রয়টার্সকে যে, "They may arrest me on my return, they may even kill me, still I have to go." অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "I may be killed, arrested or jailed, but I will return." অর্থাৎ এখানে মূল প্রশ্ন আর প্রত্যর্পণের নয় দর্শক। প্রশ্ন হলো স্বেচ্ছায় দেশে ফিরে আসার। সুতরাং উনার ১ম যে প্রশ্নটা হওয়া উচিত ছিল, বাংলাদেশের কোনো আইন একজন বাংলাদেশী নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বাধা দেয় কি? That should have been his question, first question. কিন্তু শুনি তো উনি তো আইনের মানুষ নন এবং উনি কোনো নিরপেক্ষ মানুষও নন। উনার মধ্যে শিক্ষক সুলভ কোনো ধরনের শিক্ষক ছিলেন। শিক্ষক সুলভ কোনো আচার-আচরণও তো আমরা ২ বছরে দেখিনি। তো কাজেই আলী রিয়াজ সাহেব তার পুরো লেখায় এই প্রশ্ন তোলেনওনি, এই প্রশ্নের উত্তরও দেন। তিনি এমন কোন আইনের উল্লেখ করতেও ব্যর্থ হয়েছেন যা একজন বাংলাদেশী নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের সামনে দাঁড়াতে নিষিদ্ধ করে দর্শক। তো যদি একজন ব্যক্তি নিজেই আদালতের সামনে এসে আইনের মুখোমুখি হতে চান, তাহলে সেটি তো ডিউ প্রসেস অফ ল এর সবচেয়ে স্বাভাবিক একটা জিনিস দর্শক। আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে, তাই না? সেই পরিস্থিতিতে প্রকৃত আইনি প্রশ্ন হওয়া উচিত ছিল কিভাবে তার আদালতে উপস্থিতি নিশ্চিত করা যায়? কেন তিনি আদালতে উপস্থিত হতে পারবেন না, সেটা তো কখনো প্রশ্ন হতে পারে না, তাই না দর্শক? তো ধরে নেওয়া যাক, আমরা ধরে নিচ্ছি যে আলী রিয়াজের লেটস জাস্ট মানে সেই যে আলী রিয়াজের যা বলছেন সেটা সঠিক। ঠিক আছে? উনাকে আমরা এইটুকু রেয়াত করি। এবং ধরে নেই যে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্ন একদিন ভারতের সামনে আসলো। এই যে অনেকগুলো মানে চিঠিপত্র পাঠাচ্ছে না? লাগাতার ওই যে লোক দেখানো চিঠিপত্র। কারণ তাদের আসল ইচ্ছে তো যেন ভারত কোনভাবেই শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তাই না? তারপরেও যদি ভারতের সামনে আসে তাহলে ভারতের এই এক্সট্রাডিশন এর ব্যাপারটা আসে, তাহলে ভারতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কি হবে দর্শক? আলী রিয়াজ নিজেই কিন্তু সেটা বলেছেন। খুব অল্প কথায় বলেছেন। তিনি লিখেছেন, "ভারত বিবেচনা করতে পারে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই বিষয়টি, তার অনুপস্থিতিতে তার বিচার করা হয়েছিল মানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল সেটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছিল কিনা তার বিচারের ক্ষেত্রে। এগুলো সবকিছু বিবেচনায় এনেই কিন্তু ভারত তাকে প্রত্যর্পণের বিষয়টা বিবেচনা করবে। এখন আশ্চর্যের বিষয় হলো আলী রিয়াজ সাহেব এই ৩ টা বিষয়ের কথা জাস্ট খুব ফ্লিটিং ভাবে খুব জাস্ট কোনমতে উল্লেখ করেছেন না পারতে। এখন এবং এই ৩ টি বিষয়ের কোন রকম আলোচনা বা মূল্যায়ন কিন্তু করেননি। অর্থাৎ যেই প্রশ্নগুলো তার নিজের মতেই প্রত্যর্পণ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই তার লেখায় কার্যত কোনো বিশ্লেষণ নেই দর্শক। অর্থাৎ যে ৩ টি বিষয় যে মৃত্যুদণ্ড বিষয়ক, অনুপস্থিতিতে তার বিচার হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচার হয়েছে কিনা শেখ হাসিনার, সেগুলোর কোনো বিষয়ই তিনি একদম স্পিকটি নট কোনো শব্দ নেই। তো উনি না বললেও আমরা তো জানি যে এগুলো হয়েছে কিনা। তো আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দেই যেটা আমি আগেও কভার করেছি আপনাদের সামনে কিন্তু আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলেছিল শেখ হাসিনার বিচার নিয়ে আইসিটিতে? তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু শেখ হাসিনার বিচার নিয়ে অত্যন্ত স্পষ্ট এবং খুব কঠোর অবস্থান নিয়েছিল। তারা শুরুতেই বলেছিল তাদের রিপোর্টে, "This trial and sentence is neither fair nor just." অর্থাৎ এই বিচার শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার এবং এই দণ্ড কোনটাই ন্যায্য বা সুবিচারপূর্ণ নয়। এরপর তারা আরো গুরুতর কয়েকটা উদ্বেগ প্রকাশ করেছিল। তারা বলেছিল, "This trial has been conducted before a court that Amnesty International has long criticized for its lack of independence and history of unfair proceedings." অর্থাৎ তাদের মতে বিচারটি এমন একটি ট্রাইব্যুনালে হয়েছে যার স্বাধীনতা এবং বিচার প্রক্রিয়া নিয়ে এ একটা আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। দ্বিতীয়ত তারা বলেছে বিচারের গতি নিয়ে যেই নজিরবিহীন তাড়াহুড়োর মধ্যে এই বিচার সম্পন্ন হয়েছে সেটা নিয়ে তারা বলেছে, "The unprecedented speed of this trial in absentia and verdict raises significant fair trial concerns." অর্থাৎ মানে অনুপস্থিতিতে বিচার এবং রায় ঘোষণার এই নজিরবিহীন তাড়াহুড়ো নিজেই সেই বিচারের ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এবং তৃতীয়ত অ্যামনেস্টির মতে, "The time to prepare a defense was manifestly inadequate." অর্থাৎ যে ডিফেন্সকে
সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে জেরা করারও পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। এবং সর্বশেষে মৃত্যুদণ্ড সম্পর্কেও তাদের অবস্থান কিন্তু খুব স্পষ্ট করেছে Amnesty International যে victims need justice and accountability, yet the death penalty simply compounds human rights violations. এবং তাদের চূড়ান্ত মূল্যায়ন ছিল খুবই ড্যামিং। তাদের চূড়ান্ত মূল্যায়নটা ছিল this was not a fair trial. এরপরে আর কি বলার থাকতে পারে দর্শক? এবং শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে সবগুলো বড়, বড় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কিন্তু একই কথা বলেছে। তো এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের আর একটা রিপোর্ট বের হয়েছে। এটা তো জাস্ট গত ২ দিন আগে। সেটা হচ্ছে শুধু শেখ হাসিনার বিচার নয়, আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে যে এখন আওয়ামী লীগকেও দল হিসাবে এখন বিচার করার কথা বলা হচ্ছে, সেই আইসিটির কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এগেইন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো বরং তার চাইতেও আরো ভয়াবহ ধরনের তারা সমালোচনা করেছে আইসিটিকে নিয়ে। তো হিউম্যান রাইটস ওয়াচের মতে আইসিটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। মানে ট্রাইব্যুনালের বিভিন্ন কার্যক্রম তারা পর্যবেক্ষণ করেছে এবং কয়েকটা গুরুতর বিষয়কে তারা চিহ্নিত করেছে। তো হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে আইসিটিতে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই কাউকে গ্রেপ্তারের সুযোগ রয়েছে। আটকের কারণ লিখিতভাবে না জানিয়েই দীর্ঘদিন আটক করে রাখা যায় কাউকে। অন্তর্বর্তীকালীন বা ইন্টারলোকিউটরি আপিল করার কোনো সুযোগ নেই। প্রসিকিউশন প্রমাণ প্রকাশের মাত্র ৩ সপ্তাহের মধ্যেই বিচার শুরু করার বিধান রয়েছে, যা আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য খুবই অল্প সময়। এবং ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা অনুপস্থিতিতে বিচার হলে অভিযুক্তের নিজের পছন্দের আইনজীবী নিয়োগের যথেষ্ট সুযোগ নেই, যেটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি যে একটা হাস্যকর ক্লাউন টাইপের একজনকে তার কিন্তু উকিল হিসাবে নিয়োগ দিয়েছিল রাষ্ট্র। আসামি পক্ষের জেরা করার অধিকার সীমিত, এটাও বলেছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ আরো জানিয়েছে যে তারা একাধিক মামলায়, দর্শক এটা শুনুন, মানে হাউ সিগনিফিক্যান্ট, তারা একাধিক মামলায় সাক্ষীদের জবানবন্দিতে একই ধরনের কাট পেস্ট করা অনুচ্ছেদ পেয়েছে, যা সাক্ষ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলে। মানে একই জিনিস কাট অ্যান্ড পেস্ট করে বিভিন্ন মামলার মধ্যে সাক্ষীদের জবানবন্দির মধ্যে ঢুকিয়ে দিয়েছে রাষ্ট্র, আইসিটি। এই হচ্ছে আইসিটির বিচারের নমুনা। একই প্রতিবেদনে তারা আরেকটা অভিযোগের কথা উল্লেখ করেছে, যেখানে এক প্রসিকিউটরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে জামিনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ ওঠে। আপনাদের মনে আছে, এটা আপনাদের কাছে সামনে আমরা ডিটেইলস বলেছিলাম যে কত টাকা নেওয়া হয়েছিল, কত টাকা নেওয়ার জন্য। এবং তারা যে মানে এরকম ঘটনা কিন্তু একটা দুটো সামনে এসেছে এবং শোনা যায় এরকম ঘটনা আরো বহু আছে, যেখানে একেবারে রীতিমতো যেটা চলছে সেটা হচ্ছে এক ধরনের চাঁদাবাজি বলা যায়। তো যাই হোক, তো আরেকটা বিষয় এখানে আপনাদেরকে উল্লেখ করি যেটা একটু বুঝতে সাহায্য করবে, পুরো প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন এর বিষয়টা বুঝতে সাহায্য করবে। মৃত্যুদণ্ড আন্তর্জাতিক প্রত্যর্পণ আইনের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয়। বিশ্বের বহু দেশে এমন নীতি রয়েছে যে যদি প্রত্যর্পণের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বাস্তব ঝুঁকি থাকে, তাহলে প্রত্যর্পণের আগে সেই ঝুঁকি অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চাওয়া হয়, মানে বিফোর সেন্ডিং সামওয়ান ওভার। এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড, অনুপস্থিতিতে বিচার এবং ফেয়ার ট্রায়াল, এই ৩টি প্রশ্ন কিন্তু দর্শক পরস্পরের সঙ্গে একদম অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত বলে যেটা আমরা জানি সেরকম। অথচ আলী রিয়াজের বিশ্লেষণে এই বিষয়গুলো নিয়ে একটা কথাও নেই দর্শক, শুধু উল্লেখ করে গেছেন উনি। তো সবশেষে একটা মৌলিক আইনি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, এখন শেখ হাসিনা নিজেই যেহেতু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করবেন। এখন সেই ক্ষেত্রে আইনের শাসনের দাবিটা আসলে কি হওয়া উচিত? যদি একজন ব্যক্তি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি বাংলাদেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করবেন, তাহলে তাকে থামাবার কোনো আইনি কোনো কি উপায় আছে? নেই।
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক বাংলাদেশী নাগরিকের যেকোনো সময় বাংলাদেশে প্রবেশ করার, অবস্থান করার এবং বাংলাদেশ ত্যাগ করার মৌলিক অধিকার রয়েছে দর্শক। সুতরাং প্রশ্নটি কেবল প্রত্যর্পণের নয়, এটি একজন নাগরিকের নিজ দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার অধিকার এবং রাষ্ট্রের ডিউ প্রসেস নিশ্চিত করার দায়িত্বের সাথেও কিন্তু দর্শক সম্পর্কিত। এখন শেখ হাসিনা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান, তাহলে আইনমন্ত্রী যে দাবি করছেন যে তাকে বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বল প্রয়োগ করে গ্রেপ্তার করবেন, সেটা কি ডিউ প্রসেস অফ ল এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় দর্শক? হয় না। কেন বলছি এই কথা? আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি কেন। প্রথমেই বলি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা। মানে যেকোনো সভ্য বিচার ব্যবস্থার একটা অন্যতম মৌলিক নীতিগুলোর একটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ অপর পক্ষের কথাও শুনতে হবে। শেখ হাসিনার বিচার সম্পূর্ণ তার অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে। উনার যেকোনো বক্তব্য বাংলাদেশে প্রচার করাও নিষিদ্ধ। এটা আপনারা সবাই জানেন। উনার যারা অনুসারী রয়েছেন, উনার আওয়ামী লীগের নেতা-কর্মী তাদেরও কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে। তো ফলে শেখ হাসিনা নি নিজের পক্ষে বক্তব্য দেওয়া, ক্রস এক্সামিনেশন করা সাক্ষীদেরকে কিংবা আদালতের সামনে সরাসরি আত্মপক্ষ সমর্থনের কিন্তু কোনো সুযোগ পাননি। রাজনৈতিক আইনিভাবে তো পানইনি আইসিটিতে, রাজনৈতিকভাবেও কিন্তু উনি পাননি। এখন তিনি যখন স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের সামনে দাঁড়াতে চান, আর রাষ্ট্র যদি তাকে আদালতে পৌঁছানোর আগেই বিমানবন্দর থেকে সরাসরি গ্রেপ্তার করে কারাগারে পাঠায়, তাহলে তাহলে তো সেটা এই ন্যাচারাল জাস্টিস, এই মৌলিক নীতি যেটা, সেটার সাথেই তো সাংঘর্ষিক হয় দর্শক। আম এখানে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ কার্যত শুরুতেই সীমিত হয়ে যায় দর্শক। এইটা পৃথিবীর কোন দেশে, কোন বিচারে, কোন আইনে সমর্থন করা যায় বলুন? অথচ আইনমন্ত্রী সেটা বলে যাচ্ছেন আশ্চর্যজনকভাবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আ যে ব্যক্তি নিজেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করতে চান, তাকে কিন্তু আর সাধারণ অর্থে পলাতক হিসেবে দেখা যায় না দর্শক। এমন পরিস্থিতিতে তাকে আদালতের সামনে উপস্থিত হয়ে আত্মসমর্পণের আবেদন করার সুযোগ দেওয়াটা একটা ডিউ প্রসেস এর অংশ। কারণ সেই ক্ষেত্রে তাহলে আদালত কিন্তু নিজেই সিদ্ধান্ত নিতে পারে যে তাকে কোথায় পাঠানো হবে। তার পরবর্তী আইনি প্রক্রিয়াটা কি হবে? জামিন দেওয়া হবে নাকি অন্য কোনো আদেশ দেওয়া হবে? অর্থাৎ সিদ্ধান্তটা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয় কিন্তু দর্শক, এটা আদালতের সিদ্ধান্ত হওয়া উচিত। সেটাই কিন্তু ডিউ প্রসেস ডিমান্ড করে। এবং বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর অর্থাৎ আইসিসিপিআর যেটা, সেটা সদস্য রাষ্ট্র। এখন মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে তার অনুপস্থিতিতে বিচার কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক এবং এটা অত্যন্ত আসলে কিন্তু সেনসিটিভ একটা বিষয়। তো বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু অভিযুক্তকে আদালতের সামনে উপস্থিত হয়ে নিজের পক্ষে লড়াই করার বাস্তব সুযোগ দেওয়াটা কিন্তু জরুরি দর্শক। আ বিশেষ করে যখন আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংগঠনগুলো এর মধ্যেই এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে অলরেডি প্রশ্ন তুলেছে। শুধু প্রশ্ন তুলেছে তাই না, কিন্তু খুব হেভিলি ক্রিটিসাইজ করেছে। আ আর রাষ্ট্র যদি প্রকাশ্যে আত্মসমর্পণ করতে আসে একজন ব্যক্তিকে আদালতের সামনে দাঁড়ানোর সুযোগ না দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি গ্রেপ্তার করে, তাহলে মানুষের কাছে কিন্তু সেটা ডিউ প্রসেস এর পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে কিন্তু প্রতীয়মান হতে হবে। অন্যদিকে যদি তাকে আদালতের সামনে হাজির হয়ে আত্মসমর্পণের আবেদন করার সুযোগ দেওয়া হয় এবং আদালতকে তার আইন অনুযায়ী তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে কিন্তু মানুষের কাছে প্রতীয়মান হবে দর্শক। সেটা কিন্তু বিএনপি করতে পারত। কিন্তু আমরা জানি বিএনপি সরকার সেটি কোনদিনই করবে না। কারণ তাদের কিন্তু স্বাভাবিক যে বোধবুদ্ধি সেটা আর কাজ করছে না দর্শক। মানে শেখ হাসিনা ফিরবেন এই ঘোষণা দেওয়ার সাথে, সাথে তারা এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে যে তাদের আসলে আর ম্যানুভার করার কোনো জায়গা নেই। তারা কি করবেন বুঝতে পারছেন না। তাদের মধ্যে এখন যেই জিনিসটা কাজ করছে সবচেয়ে বেশি ভাবে সেটা হচ্ছে ভয়। কারণ তারা জানেন যে শেখ হাসিনা ফিরে আসতে চান।
শুধু তাই না, তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরবেন। আর তারই প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে বাংলাদেশের লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ। তো দর্শক না, শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন কি পারবেন না, সেই প্রশ্ন কিন্তু এখন অবান্তর। কারণ দর্শক আমরা জানি যে ভারতে বসে রাজনীতি করার কোনো ইচ্ছা তো শেখ হাসিনার নেই। তিনি তো রাজনীতি করবেন বাংলাদেশে এসে। আর তার রাজনীতি এবার দেখবেন আপনারা। তিনি ফিরবেন বাংলাদেশে। এই মাটিতেই আবার মানুষের সামনে দাঁড়াবেন। এই মাটিতেই তিনি রাজনীতি করবেন। এই মাটিতেই তিনি তার কথা বলবেন, তার লড়াই লড়বেন। আর এই মাটিতেই যারা দেশটিকে ধ্বংস করেছে তাদের বিচারের দাবিতে উনি নেতৃত্ব দেবেন। তিনি ফিরবেনই দর্শক। তাকে আটকায় এমন কোনো শক্তি নেই। জয় বাংলা।